নমস্কার, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা সবাই আশা করি ভালোই আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। তো যেহেতু এখন একটা মানে কঠোর একটা কঠিন পরিস্থিতি চলছে, তো সেই জন্য আমরা বাড়ি থেকে বা তোমরা ছাত্রছাত্রী যারা বাড়ি থেকে না বেরোলেই ভালো। আর যদি বিশেষ প্রয়োজন থাকে তাহলে বাড়ি থেকে বের হবে। তো এই জন্য আমরা তোমাদের পড়াশোনা যাতে না থেমে থাকে, বিকজ টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য ত্রিপুরা সরকার কর্তৃক বা ত্রিপুরা সরকারের উদ্যোগে সৃষ্টি ত্রিপুরার সহায়তায় আমরা শিক্ষক শিক্ষিকারা তোমাদের সামনে হাজির। মানে টিভি ও মোবাইলের মাধ্যমে আমরা আমাদের সরাসরি দেখতে পাচ্ছ। আমরা তোমাদের বাড়ির টিভির মাধ্যমে আমরা তোমাদের বাড়ির মধ্যে পৌঁছে গেছি। তো এতে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, অর্থাৎ ক্লাস চলাকালীন সময়, কারণ এটা সরাসরি সম্প্রচার, তো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা ফোন করতে পারো অবশ্যই। তো আমি বলে রাখি, তো প্রত্যেক দিনের মতো আজকেও তোমরা যখন ক্লাসে বসেছো বা বসবে, তোমরা হাতের সামনে কাগজ কলম আর অবশ্যই বইটা নিয়ে বসবে। কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু লেখা হয়, যেমন ইতিহাসে বিশেষ করে কিছু ডেট থাকে, ডেটস গুলা তোমরা যদি সঙ্গে সঙ্গে যদি না লিখো তাহলে কিন্তু মনে রাখতে অসুবিধা হবে। এছাড়াও বিভিন্ন সাবজেক্ট, ওই সাবজেক্টটাও মানে খাতা কলম নিয়ে বসলে ভালো। তো আমি বলে রাখি, গতকাল থেকে বা আজকে থেকে যে ক্লাসগুলো আরম্ভ হয়েছে, সেই ক্লাসগুলা কম বেশি আগ্রহ আলোচনা হয়ে গেছে। তো আমার যে এই যে আজকে যে টপিকটা, এটা তোমরা পূর্বে হয়তোবা দেখেছো, যারা যারা টিভি পর্দায় দেখেছিলে। তো আজকে যে এই ক্লাসটা মানে আগের আলোচিত বিষয় থাকবে, সঙ্গে নতুন করে প্রশ্ন উত্তর পর্ব থাকবে। তো আমি সরাসরি এখন টপিকে ঢুকে যাচ্ছি। আমাদের টপিকটার নাম হলো দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ, অর্থাৎ ইউরোপের জাতীয়তাবাদী আন্দোলন। এই টপিকটি নিয়ে আলোচনা করব। এটা ইতিহাসের প্রথম অধ্যায়ে ফার্স্ট পার্টটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা বই খুললেই পেয়ে যাবে এই পার্টটা। তো দেখো, তোমাদের এই যে পার্টটার মধ্যে লেখা আছে রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ, এখানে একটা লেখা আছে ন্যাশনালিজম, আর এখানে আছে জাতীয়তাবাদ, অর্থাৎ ন্যাশনালিজমের বাংলাটা হলো জাতীয়তাবাদ। তো ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ এটা কি, এটার সম্পর্কে একটা ছোট্ট একটা ধারণা দিয়ে দিই, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। জাতীয়তাবাদ হলো নিজস্ব সংস্কৃতি, নিজস্ব জাতি, ভাষার উপর ভিত্তি করে একটি স্বতন্ত্র রাষ্ট্র তৈরির ভাবনা, যেখানে এই সংস্কৃতি ভাষা গুলো একে অপরের সাথে আদান প্রদান করা যায়। The desire of a group of people who share the same race, culture, language, etc. to form an independent country. এছাড়া দেশপ্রেমের ভাবনা, রাষ্ট্রীয় একতা, নিজের দেশকে শ্রেষ্ঠ মানের ভাবনা হলো জাতীয়তাবাদ। অর্থাৎ আমরা যদি নিজের দেশের হিসাবে কল্পনা করি, একজন বিখ্যাত কবি বলে গেছেন যে আমরা যদি ভারতবর্ষের মানে কল্পনা করি, বলেছিল যে ভারত আবার জগত সবার শ্রেষ্ঠ আসন হবে। একটা সুন্দর একটা কবিতা বলে গেছিল, যেটা মানে প্রত্যেক জাতি চায় তার দেশকে মানে অন্যান্য দেশের থেকে শ্রেষ্ঠ আসনে বসানোর জন্য। ফিলিং অফ লাভ অর প্রাইড ফর ওন কান্ট্রি, national unity, a feeling that our country is better than any other, that is nationalism. এটি হলো দেশপ্রেম, এটি হলো জাতীয়তাবাদ। তো এখানে দেখো, দ্য রাইজ অফ ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তাবাদের উদ্ভব, জাতীয়তাবাদের উদ্ভব। তো জাতীয়তাবাদের উদ্ভব কখন হয়, কিভাবে হয়? হ্যাঁ, যেহেতু টপিকটা নিয়ে আলোচনা করছি, অবশ্যই এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার। জাতীয়তাবাদ কখন হয়, কিভাবে হয়? যখন কোন রাষ্ট্রে কোন স্বৈরতান্ত্রিক রাজা বা ঔপনিবেশিক সরকার দ্বারা একটা দেশে শাসন চালানো হয়, তখন তারা শাসন চালাতে গিয়ে শোষণ ও শাসন দুই করতে থাকে, এবং স্থানীয় অঞ্চলের লোকেদের যে স্থানীয় কৃষ্টি সংস্কৃতি, এটার উপর বলপূর্বক তাদের কিছু সংস্কৃতি, কৃষ্টি, তাদের ভাষা চাপিয়ে দেওয়া হয়, যাতে করে মানুষ ক্ষুব্ধ হয়ে যায়। হ্যাঁ, মানুষ ক্ষুব্ধ হয়ে যায়, আস্তে আস্তে এই ক্ষোভের সঞ্চার হয়, আর এই ক্ষোভের সঞ্চারের ফলেই জাতীয়তাবাদ বা দেশপ্রেমের সৃষ্টি হয়। যেমন তারা কি কি করে, মানে এই যে উপনিবেশিক সরকার বা যে স্বৈরতন্ত্রী, মানে আমরা যে এই যে আলোচনা দ্য রাইজ অফ ন্যাশনালিজম, এটার মধ্যে কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন বা বিভিন্ন রেভলিউশন থাকবে। হ্যাঁ, ইউনিফিকেশন অফ ইটালি, ইউনিফিকেশন অফ জার্মানি,
এই বিষয়গুলো থাকবে। তো মানে এটার আগে একটা সম্যক একটা ধারণা দিয়ে দিই, যাতে পরে বুঝতে অসুবিধা না হয়। আশা করি বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো বলি, তারা কি কি করে, মানুষ ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে ধর্ম এবং শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এগুলোর উপর সরাসরি হস্তক্ষেপ করা হয়, যার ফলে মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়, আর এর ফলে জাতীয়তাবাদের সৃষ্টি হয়, যেটা আমরা ভারতবর্ষে দেখেছি। ভারতবর্ষের হাজার হাজার তরুণ তরুণীরা একটা সময় প্রাণ বিসর্জন দিয়েছিল ভারত মায়ের জন্য। এতে যারা যারা সাহায্য করেছিল, এখানে বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, তারপর এই শিল্পী, এছাড়াও বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা প্রত্যক্ষভাবে প্রাণ দিয়েছিল, প্রাণ বিসর্জন দিয়েছিল। অনেকে ভারত মাতার জন্য নিজের প্রাণকে বা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। আমরা এরকম কিছু কবি, সাহিত্যিকের নাম যদি বলি, প্রথমে আমরা বলবো রবীন্দ্রনাথ ঠাকুর, এরপর বলবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এরপর বলবো কাজী নজরুল ইসলাম, যারা বিশেষ, এছাড়া আরো অনেক কবি, শিল্পী আছে যারা ওই সময় বিশেষ অবদান রেখেছিল। কিন্তু আমি যেই তিনজনের নাম বলেছি, তাদের স্বাধীনতার ক্ষেত্রে বা মানুষকে অনুপ্রাণিত করার পেছনে তাদের বিশেষ ভূমিকা রয়েছে। কেননা রবীন্দ্রনাথ ঠাকুর তার, আমাদের যে আজকে যে আমরা জাতীয় সঙ্গীত গাইছি জনগণ মন, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর শুধু আমাদের ভারতবর্ষের জন্য নয়, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জন্য একটা জাতীয় সঙ্গীত রচনা করে গেছে। এছাড়াও পরোক্ষভাবে রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত, এটা নির্মাতা। এটা তোমরা যদি আরো যদি বিভিন্ন বই টই ঘাটো, তোমরা পেয়ে যাবে তার মানে মূল তথ্যটা। এছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ পুস্তকের মাধ্যমে ভারত মাকে, ভারত মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছিল, মানুষ অনুপ্রাণিত হয়েছিল। কাজী নজরুল ইসলাম, এছাড়া যারা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী বা যারা ভারতের জন্য বিশেষভাবে প্রাণ বিসর্জন দিয়েছিল, আমি রেফারেন্সে কেন বলছি, জাতীয়তাবাদ যেহেতু ভারতের প্রসঙ্গটাও টানতে হয়। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপর ক্ষুদিরাম বোস, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, বিনয় বাদল দীনেশ, মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, তারা সবাই নিজের প্রাণকে ভারত মাতার জন্য উৎসর্গ করে দিয়েছিল। অনেকের এখানে আত্মবলিদান হয়েছিল, অনেকে স্বাধীনতা শেষ পর্যন্ত বেঁচে ছিলেন, কিন্তু তাদের কিন্তু ভূমিকা অনবদ্য ভারতবর্ষের স্বাধীনতার জন্য। তো যাই হোক, জাতীয়তাবাদ একটা সময় ইউরোপে যেমন হয়েছিল, ইউরোপে সবচেয়ে প্রথম হয়েছিল, আমরা যেমন ফ্রেঞ্চ রেভলিউশন, এটা অষ্টাদশ শতকে হয়েছিল। কিন্তু ঊনবিংশ শতকে আমরা এশিয়া সহ, মানে এশিয়ার যেমন আমরা ভারতবর্ষ, তারপর ইন্দোচীন, আরো এরকম ভিয়েতনাম, বিভিন্ন দেশে এরকম স্বাধীনতা সংগ্রাম বা উপনিবেশিক সরকার চলছিল, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদ উদ্বুদ্ধ হয়েছিল। তো যাই হোক, আমরা জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদের উদ্ভব কি বা কিভাবে সৃষ্টি হয় এটা এত জেনে গেছি। এরপর জানবো যে ইউরোপটা আসলে কি। এই যে এখানে ইউরোপ লেখা, ইউরোপটা আসলে কি, এটা কোথায় অবস্থিত, এটা সম্পর্কে একটু জেনারেল আইডিয়া বা জেনারেল নলেজ নিয়ে নিই। ইউরোপটা আসলে একটা মহাদেশ। এখানে মোটামুটি প্রায় 2018 হিসাব অনুযায়ী এখানে প্রায় 50টা দেশ আছে, যার মানে লোকসংখ্যা, আমরা যদি লোকসংখ্যার দিকে যদি বিচার করি, এই প্রায় 50টা দেশের লোকসংখ্যা হলো 2018 মানে হিসাব অনুযায়ী 74 লাখ, এতজন জনসংখ্যা। এর থেকে তো বেশি, এই 50টা দেশ মিলে যত জনসংখ্যা, এর থেকে বেশি জনসংখ্যা হলো ভারতবর্ষে একাই প্রায় 133 কোটি জনসংখ্যা বর্তমানে। তো যাই হোক, এই যে ইউরোপটা অ্যাকচুয়ালি একটা মহাদেশ। পৃথিবীর মধ্যে তোমরা জানো 7 কন্টিনেন্ট আছে, 7টা মহাদেশ আছে। এর মধ্যে কি কি আছে? এশিয়া, আফ্রিকা, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা, নর্থ আমেরিকা ও সাউথ আমেরিকা। ঠিক আছে? তো এই মহাদেশের মধ্যে ইউরোপ হলো একটি মহাদেশ, যার লোকেশন বা তার যে অবস্থান বা তার যে লোকেশনটা যদি আমরা দেখি, যদি মানচিত্র আমি আগামীকালকে দেখাবো, আজকে তোমাদের জন্য মানচিত্রটা আনা হয়নি, তবে মুখে বলে রাখি, পরবর্তী দিন যখন মানচিত্রটা দেখাবো তখন আগেটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ইউরোপ মহাদেশটি এশিয়া মহাদেশ যদি আমরা হিসাব করি, মানে এটা হলো গ্লোব,
এখান থেকে যদি আমরা এটাকে যদি গ্লোব বিচার করি, হ্যাঁ, তাইলে এশিয়া মহাদেশের ঠিক পূর্বে মানে এশিয়া মহাদেশের পশ্চিম প্রান্তে অবস্থিত, আর আফ্রিকা মহাদেশের উত্তর প্রান্তে অবস্থিত হলো এই ইউরোপ মহাদেশ, ঠিক আছে। আর মানে এই যে গোলার্ধের দিকে যদি বিচার করি, ইউরোপ মহাদেশটি কিছুটা অংশ উত্তর গোলার্ধে আর কিছুটা অংশ হলো পূর্ব গোলার্ধে অবস্থিত, কিছুটা অংশ উত্তর গোলার্ধে আর কিছুটা অংশ হলো উত্তর গোলার্ধে আর কিছুটা অংশ পূর্ব গোলার্ধে অবস্থিত, ঠিক আছে। তো এটা আমি আগামী দিন মানচিত্রে নিয়ে আসবো, মানচিত্রে নিয়ে আসলে তোমরা দেখতে পাবো, ঠিক আছে। তো এতটুকু হলো ইউরোপ বা ইউরোপের জাতীয়তাবাদী আন্দোলনের উদ্ভব সম্পর্কে আমরা অল্প একটা জেনারেল নলেজ নিয়ে নিয়েছি, মানে জাতীয়তাবাদ কি বা কিভাবে উদ্ভব হয় বা ইউরোপ মহাদেশটা কোন জায়গায় অবস্থিত আসলে, ঠিক আছে। তো আজকে এখন মূল বিষয়ে চলে আসছি। দেখো আমাদের যে বইয়ের মধ্যে প্রথম পেজে তোমরা দেখবে ফ্রেডরিক সোলো, মানে ফরাসি একজন চিত্রকার ফ্রেডরিক সোলোর একটা ছবি অঙ্কিত আছে। তোমরা যদি দেখো এখান থেকে তোমরা দেখতে পাবে, দেখো ফ্রেডরিক সোলো এর একটা ছবি, কল্পিত ছবি আঁকা আছে। এখানে দেখা যাচ্ছে যে আমেরিকা ও ইউরোপের স্ত্রী পুরুষ সহ সমাজের সমস্ত শ্রেণীর মানুষ দীর্ঘ মিছিল করে এগিয়ে যাচ্ছে। এটা 1848 এ এই ছবিটাকে আঁকা হয়েছিল, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যে তারা স্বাধীনতার মূর্ত প্রতীক স্ট্যাচু অফ লিবার্টি, তার এই যে স্ট্যাচু অফ লিবার্টি, তার একটা হাতে আছে মশাল আর একটা হাতে আছে মানুষের অধিকারের সনদ, তো নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই দিক দিয়ে এই পাশ দিয়ে মানুষ, আমেরিকা ও ইউরোপের সমস্ত অংশের মানুষ তাকে শ্রদ্ধা প্রদর্শন করে যাচ্ছে যাওয়ার সময়। আর এই রকম যে মূর্তিটা, এরকম ফ্রেঞ্চ রেভলিউশনের সময় বা যে একটা সময় ফরাসি বিপ্লবের সময় মানুষ বা বিভিন্ন শিল্পীরা এই দেশকে কল্পনা করার জন্য এরকম মানে কি বলবো স্ট্যাচু অফ লিবার্টি, মানে বিভিন্ন স্ট্যাচু বা অ্যালিগরি পার্সনিফিকেশন তৈরি করা হতো। মানে যেমন আমরা ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষে দেখেছি, আমরা এখনো ভারতকে ভারত মা হিসাবে আমরা কল্পনা করে থাকি। বিভিন্ন দেশে এইরকম তার দেশকে কল্পনা করার জন্য একটা নারীর একটা মূর্ত প্রতীক কল্পনা করে। যাই হোক, এখানে আমরা দেখতে পেয়েছি এই ছবিটার মধ্যে হাজার হাজার যে মানুষ যাচ্ছে, তার হাতে বিভিন্ন পতাকা আছে, তো বিভিন্ন পতাকা গুলা বিভিন্ন দেশকে বহন করে নিয়ে যাচ্ছে বা দেশের রিপ্রেজেন্ট করছে। এখানে তিরঞ্জন মানে তিনটা রং বিশিষ্ট বিভিন্ন পতাকা দেখা গেছে। তো যাই হোক, আমরা আসছি ফরাসি বিপ্লব ও রাষ্ট্রের ধারণা। তোমাদের বইয়ে দেখবে প্রথম পেজের পরে যে মানে 3 নম্বর পেজটা, এটার মধ্যে দেখবে ফরাসি বিপ্লব ও রাষ্ট্রের ধারণা। ফ্রেঞ্চ and the idea of nation, French Revolution and the idea of nation, ফরাসি বিপ্লব ও রাষ্ট্রের ধারণা। দেখো প্রথম যে লেখা আছে এই টপিকটার মধ্যে এটাই লেখা আছে, ঠিক আছে। তো আজকে যতক্ষণ আলোচনা হবে, আলোচনার সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন থাকবে, মানে আলোচনা চলতে থাকবে, প্রশ্ন করতে থাকবে, ঠিক আছে। আবার এখানে উত্তরটাও যেটা আলোচনা করছি এটাই উত্তর, ঠিক আছে। তো আমরা বলে রাখি ফ্রেঞ্চ রেভলিউশন যেটা শুরু হয়েছিল 1789 এ ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়েছিল। তো এর আগে কি ছিল? এর আগে ছিল তোমার বুর্বো যে ডাইনাসটি বা বুর্বো যে রাজতন্ত্র, তাদের রাজত্ব ছিল, মানে রাজা রানীর শাসন চলছিল। তো রাজা রানীর মানে 1789 আগ পর্যন্ত রাজা রানীর শাসন চলছিল। এরপর মানে 1789 সালের পর থেকে বা ওই সময় থেকেই কি শুরু হলো? ডেমোক্রেসি বা মানুষ গণতন্ত্রের দাবি করেছিল। তো এরপর পরবর্তী সময় কি হয়েছিল? ফ্রেঞ্চ রেভলিউশনের উৎপত্তি হয়েছিল বা ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়েছিল। তো
এতে কি হয়েছিল, মানে সাধারণ মানুষরা রাজার যে, মানে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে জাতীয়তাবাদ কিভাবে উদ্বুদ্ধ হয়, সাধারণ মানুষেরা রাজার যে স্বৈরাচারী ক্ষমতা বা স্বৈরাচারী শাসন তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদী হয়ে উঠেছিল। কিন্তু স্বৈরাচারী শাসন যে সবসময় খারাপ তা না। আমি গত ক্লাসেও বলেছিলাম, তোমাদের যে প্রথম ফেসের যে ক্লাসটা হয়েছিল এটার মধ্যে বলেছিলাম যে বিভিন্ন রাজা বা মনীষী, যারা মানে মনীষী বলতে আমি সম্রাট অশোকের কথা বলেছি, ওনাকে মনীষীও বলা হয়। যাই হোক, বিভিন্ন রাজা কর্তৃক যে শাসন সবসময় যে খারাপ হয় তা না। আমরা যদি ভারতবর্ষের দিকে দেখি বা ত্রিপুরা রাজ্যের দিকে যদি দেখি, আমরা ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ রাজা ছিল সম্রাট অশোক। আর যদি ত্রিপুরা রাজ্যের দিকে যদি দেখি, সবচেয়ে মানে পরাক্রমী বা শ্রেষ্ঠ রাজার পদ্ধতি ধরি, কে কে ছিল, ধন্যমাণিক্য ও বিজয়মাণিক্য। তারা দুজন তাদের শাসন কালে তারা এত পরাক্রমী ছিলেন, তাদের মানে ভারতবর্ষের অন্যান্য পরাক্রমী রাজাদের সঙ্গে তুলনা করা হয়। এই ধন্যমাণিক্য ও বিজয়মাণিক্যের সময় ত্রিপুরা অর্থনৈতিক ব্যবস্থা আর তার সামাজিক ব্যবস্থা অনেক উন্নত ছিল। আর ত্রিপুরার যে মানে সীমানা বা তাদের রাজ্যের যে প্রশস্ততা অনেক বৃদ্ধি পেয়েছিল, আর বৃদ্ধি পেয়েছিল, শ্রী বৃদ্ধি পেয়েছিল। আর এছাড়া আমরা মানে সাম্প্রতিক সাম্প্রতিক বলতে মানে লাস্ট যে মানে খুব জনপ্রিয় রাজা ছিল মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুর। ওনাকে যদি দেখি, উনিও কিন্তু খুব মানে রাজতন্ত্র হলেও খুব কিন্তু ভালো একজন শাসক ছিলেন। যেমন ওনার দৌলতে আমরা আজকে যে বর্তমানে যে মহারাজা বীর বিক্রম যে ইনস্টিটিউট বা কলেজ যেটা পেয়েছি, ওনার দৌলতে আমরা নীলমহল পেয়েছি, আমরা আগরতলা এয়ারপোর্ট পেয়েছি ওনার দৌলতে, উনি নির্মাণ করে গেছিলেন। তো উনি তখনই আধুনিকীকরণের একটা চিন্তা রাখতেন মাথার মধ্যে। এছাড়া আমরা মানে ষড়যন্ত্র খারাপ ভালো দুইটা দিকই আছে। যেমন খারাপের দিকে যদি বলি, অরঙ্গজেব, আমরা মানে প্রায় তোমরা যখন মুঘল সাম্রাজ্য পড়বে তখন দেখবে যে সবচেয়ে ধ্বংসাত্মক যে রাজা ছিল মানে ভারতের ইতিহাসে, উনি হলো ঔরঙ্গজেব। ওনার শাসনকালে মানে শাসনকালে ভারতবর্ষের যে সীমানা অনেক বেড়েছে ঠিক আছে, কিন্তু উনি কিন্তু খুব স্বৈরাচারী শাসক ছিলেন, আর খুব মানে তাণ্ডব চালিয়েছিলেন ভারতবর্ষের প্রজাদের উপর, যাতে মানুষ প্রতিষ্ঠিত হয়েছিল। এর পরবর্তীতে ঔরঙ্গজেবের পরে মুঘল সাম্রাজ্য আর বেশি দিন মানে তার শেষ মুঘল সাম্রাজ্যের শেষ শাসকের নাম ছিল দ্বিতীয় বাহাদুর শাহ, কিন্তু তারা কোন রকম ফেমাস ছিলেন না। ঔরঙ্গজেবের পর থেকে তাদের যে শাসন ক্ষমতা মোটামুটি আস্তে আস্তে কমতে থাকলো। তো যাই হোক, আমরা রেফারেন্সে মুঘল সাম্রাজ্য বা ভারতবর্ষের সম্রাট অশোক, মহারাজা বীর বিক্রমকে কথা বলে নিয়েছি। তো যাই হোক, ফ্রেঞ্চ রেভলিউশনের সময় কিছু মেজর চেঞ্জেস আছে। কি কি এসেছিল? major changes during French Revolution. Major during French Revolution. কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। কি কি পরিবর্তন হয়েছিল আমি 1 2 3 করে যদি বলি, প্রথমে দেখো, ক্ষমতা সরাসরি রাজতন্ত্র থেকে সাধারণতন্ত্রে চলে আসে। ক্ষমতা কিভাবে হস্তান্তর হয়েছিল? রাজতন্ত্র থেকে সাধারণতন্ত্রে প্রথমে চলে এসেছিল। আমি এই যে মেজর চেঞ্জেস ডিউরিং দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, এটা মানে ভালো করে শুনে নাও, এটাই একটা প্রশ্ন, ঠিক আছে? মানে ফরাসি বিপ্লবের সময় কি কি পরিবর্তন হয়েছিল, ঠিক আছে? তো ক্ষমতা সরাসরি রাজার হাত থেকে সাধারণ জনগণের হাতে চলে এসেছিল। মানে আগে রাজতন্ত্র ছিল, তোমরা দেখো তোমাদের বইয়ে লেখা আছে অ্যাবসলিউট, বা আমরা অ্যাবসলিউট কে অটোক্রেটিও বলি, বা ডিক্টেটোরিয়ালও বলি। মানে অ্যাবসলিউট বা এটা বাংলা হলো স্বৈরতন্ত্র। স্বৈরতন্ত্র হলো এরকম একটা সরকার যেখানে শাসন ব্যবস্থা ক্ষমতা, যেখানে ক্ষমতা প্রয়োগের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, মানে অসীম ক্ষমতা থাকে। ক্ষমতা এটা পাওয়ারটা থাকে সেন্ট্রালাইজ, একজন মানে কেন্দ্রীয় যে সরকার থাকে বা কেন্দ্রে যে রাজা থাকে, রাজাই সব জায়গায় শাসন চালায়। হ্যাঁ, আর এখানে সামরিক ক্ষমতার উপর নির্ভরশীল, মানে তারা মানে যে সামরিক যে প্রজা শক্তি আছে, সামরিক যে শক্তি আছে তাদের উপরে সে নির্ভরশীল। আর এখানে দমনমূলক বা উৎপীড়ন
চালানো হয় এই স্বৈরতন্ত্র শাসনে, ঠিক আছে। তো এই জন্য মানুষ অতিষ্ঠ হয়ে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল, আর মানুষ রাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র চেয়েছিল বা ডেমোক্রেসি চেয়েছিল। এরপর কি হয়েছিল গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে, ক্ষমতা সরাসরি মানুষের হাতে চলে আসলো। ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, হ্যাঁ, 3 কালার বিশিষ্ট পতাকা উন্মোচন হয়। তোমরা যদি দেখো পতাকাটার কালারটা এরকম ছিল, মানে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে মানে ফ্রান্সে যে নতুন একটা পতাকা এসেছিল এটা হলো এরকম ত্রিবর্ণ রঞ্জিত। এটার সঙ্গে আমি ভারতবর্ষের পতাকা রেখেছি এই জন্য, কারণ ভারতবর্ষের পতাকাও ত্রিবর্ণ রঞ্জিত, তাদের পতাকাও ত্রিবর্ণ রঞ্জিত। তাদের পতাকাটা ট্রাই কালার হলেও মাঝখানে সাদা, আর একটা জায়গায় দেখো ব্লু আছে, একটা জায়গায় আছে রেড। আমাদের আছে গেরুয়া, নিচে আছে সবুজ, মাঝখানে আছে সাদা বা শ্বেতবর্ণ, ঠিক আছে। তো আমি কেন রেখেছি, প্রত্যেকটা কালারের কিন্তু একটা মানে অর্থ থাকে, তাদেরও অর্থবহ তাদের কালারটা। ভারতবর্ষের যে কালারটা দেওয়া আছে অর্থবহ কেন আমি বলছি, যে গেরুয়া যে রংটা দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি স্বাধীনতার মধ্যে অনেক মানুষ প্রাণ দিয়েছিল, প্রাণ দিয়ে আত্মত্যাগ করেছিল, এই জন্য ত্যাগের প্রতীক। সবুজটা হলো শস্য শ্যামলার প্রতীক, আর এখানে সাদাটা হলো শান্তির প্রতীক, আর এখানে মাঝখানে একটা চক্র দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি অশোক চক্র। ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ রাজা ছিল, বা শ্রেষ্ঠ রাজা হিসেবে যদি ধরা হয়, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে সম্রাট অশোক, তার সম্মানার্থে এখানে একটা অশোক চক্র দেওয়া হয়েছে। এই অশোক চক্রটার যে মাঝখানে যে 24টা যে শলাকা আছে তারও বিভিন্ন অর্থ আছে, তোমরা একটা সময় দেখে নিও। যাই হোক, ফ্রান্সের যে পতাকাটা এটা দেখবে সোজাসুজি ভাবে তার কালার গুলো দেওয়া আছে, আমাদের ভারতবর্ষের যে কালারটা এটা মানে সরল রেখার মতো দেওয়া হয়েছে, এটা আমি গতদিনে বলেছিলাম। যাই হোক, এরপর এই চেঞ্জের মধ্যে তারা নতুন একটা পতাকা উন্মোচন করলো বা নতুন একটা পতাকা নিয়ে আসলো। এরপর আঞ্চলিক, তাদের অনেক আঞ্চলিক ভাষা ছিল, আঞ্চলিক ভাষা থাকলেও তারা ফ্রেঞ্চ ভাষাকে তারা মানে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করে, কারণ এটা এই ভাষাটা কথ্য ভাষা এবং লেখ্য ভাষা হিসেবে প্রচলিত ছিল। এছাড়াও যেহেতু একটা তারা ডেমোক্রেসি বা একটা মানে রাষ্ট্রের একটা ভাবনা করছিল, এই জন্য তারা কি করলো, একটা রাষ্ট্র স্তুতির জন্য মানে রাষ্ট্র বন্দনার জন্য একটা স্তুতি রচনা করলো। আমাদের যেমন জনগণ মন একটা গান আছে, তারা একটা এরকম স্তুতি, মানে এটাকে ন্যাশনাল অ্যান্থেম বলে, রাষ্ট্রীয় স্তোত্র বা রাষ্ট্রীয় স্তুতি, ঠিক আছে। আর তারা রাষ্ট্রের জন্য নতুন করে শপথ নিতে লাগলো, ওথ নিয়েছিল তারা, ঠিক আছে। এছাড়া সামাজিক প্রেক্ষাপটে তখন সমাজে দেখা দিয়েছিল 3টা শ্রেণী। এই 3টা শ্রেণী ছিল এরকম: ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট এন্ড থার্ড স্টেট। ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড স্টেট। তো ফার্স্ট স্টেট বা প্রথম শ্রেণীতে ছিল যাজক সম্প্রদায়, দ্বিতীয় শ্রেণীতে ছিল অভিজাত সম্প্রদায়, আর তৃতীয় শ্রেণীতে ছিল সমাজের সাধারণ মানুষেরা। এখানে কৃষক বা পেজেন্টের সংখ্যা সবচেয়ে ছিল বেশি, ঠিক আছে। তো সমাজের দেখা দিয়েছিল ওই সময় 3টা শ্রেণীতে বিভক্ত ছিল সমাজ। আর এই যে ফার্স্ট এন্ড সেকেন্ড স্টেট, এই জায়গায় ছিল অভিজাত শ্রেণীরা, এখানে তাদের সংখ্যা ছিল 2%, আর রিমেইন 98% ছিল সাধারণ মানুষেরা। তো ক্ষমতা সব অধিকারী এই দুইটা স্টেটই মানে স্টেটই থাকতো, এই দুইটা শ্রেণীর কাছেই ক্ষমতা, মানে তাদের কাছেই সবচেয়ে বেশি ক্ষমতা ছিল। আমরা শুনেছি যে বা আমরা পড়েছি যে ফ্রান্সে একটা সময় মানে পোপ কেন্দ্রিক শাসন ছিল, মানে পোপদের বা চার্চের হাতে খুব সবচেয়ে বেশি ক্ষমতা দেওয়া হয়েছিল। তো এটা যখন ডেমোক্রেসি এসেছিল তখন এই ক্ষমতা সাধারণ জনগণের হাতে চলে এসেছিল। তো যাই হোক, সাধারণ মানুষেরা স্টেট জেনারেল সদস্যরা সক্রিয় নাগরিক নির্বাচিত হন, তাদের থেকে সক্রিয় নাগরিক নির্বাচিত হন স্টেট জেনারেল থেকে, মানে সাধারণ লোকদের থেকে। এই স্টেট জেনারেলের নাম পরিবর্তন করে রাখা হয় ন্যাশনাল অ্যাসেম্বলি বা জাতীয় পরিষদ রাখা হয়। কেন্দ্রীয় প্রশাসনিক আইন প্রয়োগ করা হয় এবং এই আইন সবার জন্য সমান হয়, ঠিক আছে। আগে কিন্তু বিশেষ লোকের জন্য বিশেষ রকম আইন থাকতো, কিন্তু তারা যখন ডেমোক্রেসি নিয়ে এসেছিল তারা প্রত্যেকের জন্য সমান আইন, হ্যাঁ, এখানে উঁচু নিচু জাতি নির্বিশেষে সবার জন্য সমান ব্যবস্থা রাখা হয়েছিল।
যাই হোক, আভ্যন্তরীণ আমদানি শুল্ক ব্যবস্থাকে উঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এটাকে অবসান করা হলো, মানে ইন্টারনাল কাস্টম ডিউটিস ওয়ার অ্যাবলিশ। আভ্যন্তরীণ কাস্টম ডিউটি বা আভ্যন্তরীণ রপ্তানি শুল্ক পদ্ধতি কি রকম ছিল? অর্থাৎ আগে একটা রাজ্য থেকে অন্য একটা রাজ্যে যেতে গেলে যারা ব্যবসা করতো তাদের একটা শুল্ক বা একটা ট্যাক্স দিতে হতো। তো এই ট্যাক্সটা পে করতে হতো না, তারা মানে এই ট্যাক্সটা উঠিয়ে দিয়েছিল এই ডেমোক্রেসি আসার পর। আচ্ছা, ওজন মাপার অভিন্ন পদ্ধতি চালু করা হয়েছিল। ওজন মাপার অভিন্ন পদ্ধতি কি রকম? যেমন আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এটা মানে ত্রিপুরাতে যেরকম 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, পশ্চিমবঙ্গ সেম, লন্ডনে গেলে তুমি সেম পাবে, আফ্রিকাতে গেলে একই রকম পাবে, দুবাই গেলে এরকমই পাবে, হ্যাঁ, কানাডাতে গেলেও এটাই, মানে ওজন মাপার একক এটাই, ঠিক আছে। তো তাদের কিন্তু ওজন মাপার একক ছিল এলি। তো 1 এলি সমান সমান রাজ্য বিশেষে বিভিন্ন রকম হতো। বিভিন্ন জায়গায় 54.3 হতো, কিছু জায়গায় 64 থাকতো, কিছু জায়গায় 53 থাকতো। 1 এলি সমান সমান এরকম থাকতো, মানে অঞ্চল ভেদে যে ওজন মাপার যে বিষয়টা, এটা তারতম্য থাকতো, মানে ওজন মাপার ভিন্ন ভিন্ন পদ্ধতি ছিল। তো তারা কি করলো, ওজন মাপার অভিন্ন পদ্ধতি চালু করলো, যার ফলে ব্যবসায়ীদের কোনো অসুবিধা হয়নি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে জিনিসটা, ফরাসি যে সামরিক বাহিনী, তারা চিন্তা করতে লাগলো যে জাতীয়তাবাদের ধারণা ইউরোপের অন্যান্য প্রদেশে ছড়িয়ে দেওয়া। এই জন্য তারা ইউরোপের অন্যান্য প্রদেশে এই যে তাদের জাতীয়তাবাদের ধারণা ইউরোপের অন্যান্য প্রদেশে তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল। তো অন্যান্য লোকেরাও মানে ইউরোপের জাতীয়তাবাদী ধারণাকে দেখতে পেয়েছিল। তো তারা মানে এই যে 1789 এই সালে যে ফ্রেঞ্চ রেভলিউশন চালু হয়েছিল, মানে ফরাসি বিপ্লব যে চালু হয়েছিল, এটা বেশি দিন চলতে পারেনি। মানে তাদের এই যে শাসন ব্যবস্থা বা তাদের যে ডেমোক্রেসি, গণতন্ত্র, তারা কিন্তু ভালোভাবে চালাচ্ছিল, খুব সবকিছু ঠিকভাবে চলছিল, তারা এই ডেমোক্রেসিকে উপভোগ করতে লাগলো। কিন্তু কি দেখা যায় যে 1789 থেকে 1799 পর্যন্তই তাদের, মানে তারা ডেমোক্রেসি চালিয়েছিল ভালোভাবে। কিন্তু এর সময় থেকেই, মানে 79 থেকেই, এই সময় থেকে কার আবির্ভাব ঘটলো? নেপোলিয়ন বোনাপার্টের। 1799 থেকে নেপোলিয়ন বোনাপার্টের আবির্ভাব ঘটে। আর এই নেপোলিয়ন বোনাপার্টের আবির্ভাব 1799 থেকে শুরু হয়, যা একবারে শেষ হয় গিয়ে 1815 পর্যন্ত। মাঝখানে তিনি নেপোলিয়ন কোড সিভিল কোড বা নেপোলিয়ন কোড এটাকে বলা হয়, সিভিল কোড নিয়ে এসেছিল, যেটা হয়েছিল 1804, ঠিক আছে। এটা আমি আবার উপরে লিখে দেবো, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, আমি এটা আবার পরে উপরে লিখে দেবো, ঠিক আছে। যাই হোক, আমি বলছি যে নেপোলিয়ন বোনাপার্ট, যেহেতু তার নামটা বলেছি, তার সম্পর্কে একটু জানতে হয়। এটা গতদিনে বলেছিলাম যে একজন নেপোলিয়ন বোনাপার্ট অ্যাকচুয়ালি তার যে প্রথম যে জীবনটা, এটা একজন সাধারণ সৈনিক থেকে তার জীবনটা শুরু হয়েছিল। সাধারণ সৈনিক থেকে শুরু করে তার অদম্য সাহসিকতা, নির্ভীকতা, চারিত্রিক বলিষ্ঠতা, এছাড়া তার যে উচ্চাকাঙ্ক্ষাই তাকে একজন, মানে ফ্রান্সের রাজা হিসাবে তাকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছিল। তিনি খুব অল্প সময়ে তিনি নিজেকে ফ্রান্সের রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল। আর যে ফ্রেঞ্চ যে, মানে 1812, মানে এই সাল পর্যন্ত, মানে 1789 থেকে 1812 পর্যন্ত, মানে ফ্রান্সের যে সীমানা অনেক বিস্তৃত করতে পেরেছিল, মানে পিক সাইডে যেতে পেরেছিল এই ফ্রান্স রাজ্যটা। হ্যাঁ, তো আমি নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে যেহেতু বলছি, তার একটু ছবিটা আমরা দেখে নিই, ছবিটা দেখো। নেপোলিয়ন বোনাপার্ট, যার জন্ম হয়েছিল 1769, ফ্রান্সে হয়েছিল তার জন্ম। তিনি মারা যান 1821, ইতালিতে তিনি মারা যান। উনি অ্যাকচুয়ালি, তোমাদের আগেই বলে রাখি, 1815 পর্যন্ত তার রাজত্বকাল ছিল, কিন্তু
একটা চুক্তি সম্পাদিত হয়েছিল বা একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধের পরবর্তীতে একটা চুক্তি সম্পাদিত হয়েছিল, চুক্তির নাম হলো ট্রিটি অফ ভিয়েনা, যেটা হচ্ছিল ব্রিটেন, রাশিয়া, প্রাশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে এই চুক্তিটা সম্পাদিত হয়েছিল। আর তাদের সম্মিলিত প্রচেষ্টায় নেপোলিয়ন বোনাপার্টকে পরাজিত করেছিল। যাই হোক, পরাজয়ের বিষয়টা পরে আসছি। আগে নেপোলিয়ন বোনাপার্টের কার্যকাল বা তার যে ক্ষমতা বা তার যে শাসনকাল বা তার কি কি চেঞ্জেস নিয়ে এসেছিল, এটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। যাই হোক, নেপোলিয়ন বোনাপার্ট মানে 1799 এর মানে দেখো, ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়েছিল 1789, তার আগে ছিল বুরবন রাজাদের শাসন। ঠিক আছে, রাজতন্ত্র ছিল, রাজতন্ত্রের পরে কি হয়েছিল, গণতন্ত্র। গণতন্ত্র চলছিল 1799 পর্যন্ত। তো 1799 থেকে আবার চলে আসলো নেপোলিয়ন বোনাপার্ট। তো নেপোলিয়ন বোনাপার্ট আসার পর তিনি কিছু চেঞ্জেস নিয়ে এসেছিল। কি কি চেঞ্জেস নিয়ে এসেছিল? তিনি ফ্রান্সে তার হাত ধরে আবার গণতন্ত্রকে উৎখাত করে রাজতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিল। তো এইবার যে রাজতন্ত্রটা, এটা কিন্তু আগের থেকে একটু অন্যরকম ছিল। এটা ছিল আগের থেকে অনেক কঠোর। এখানে অনেক চেঞ্জেস নিয়ে এসেছিল, অনেক রিফর্মস নিয়ে এসেছিল, অনেক সংস্কার সাধন করা হয়েছিল। নেপোলিয়ন বোনাপার্ট তার ক্ষমতায় আসার পর কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন করে। যেমন আমরা বলেছিলাম যে তার রাজত্বকাল 1799 থেকে শুরু হয়েছিল। 1804 এ গিয়ে উনি সিভিল কোড বা নাগরিক সংহিতা বা নেপোলিয়ন কোড এটাকে বলা হয়, নেপোলিয়ন কোড নিয়ে এসেছিল। ঠিক আছে, আর ওনার রাজত্বকাল ছিল 1815 পর্যন্ত, 1815 পর্যন্ত চলছিল। তো এর মধ্যে দিয়ে যে নেপোলিয়ন কোড, আমি নেপোলিয়ন কোডের কথা বলছি, এই যে নেপোলিয়ন কোড 1804 এ নিয়ে এসেছিল, এতে অনেক সংস্কার সাধন করা হয়েছিল। কি কি পরিবর্তন আনা হয়েছিল? আইনের দৃষ্টিতে সবাই সমান, অর্থাৎ প্রিভিলেজ গ্রুপ যারা ছিল, মানে জন্মসূত্রে প্রাপ্ত বিশেষ যে স্বাধীনতা বা বিশেষ যে তারা অধিকার ভোগ করত, তাদের অধিকার হরণ করা হয়েছে বা তাদের থেকে মানে এখন আইনের চোখে সবাই সমান। কোন স্পেশাল ক্লাসের জন্য কোন স্পেশাল কিছু ব্যবস্থা থাকবে না। সম্পত্তির অধিকারকে সুরক্ষিত করা হয়। সম্পত্তির অধিকার মানে দেখো, আমাদের যেমন মানে সম্পত্তি আছে, এটা কিন্তু অধিক মানে সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের। ঠিক আছে, এছাড়াও আমাদের সম্পত্তি শুধুমাত্র সরকারের কাজের জন্যই এই সম্পত্তিটাকে সরকার নিতে পারে। এটা এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে মানে বিভিন্ন জায়গায় এইরকম মানে বিধিনিষেধ বা নিয়ম আরোপ করা আছে। যেমন সরকার তার বিশেষ প্রয়োজনে আমাদের যে সম্পত্তিটা বাজেয়াপ্ত করতে পারবে। তো সম্পত্তির অধিকার সুরক্ষিত করা হয়েছে, যেটা একটা বিশেষ একটা স্পেশাল একটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আইনের দৃষ্টিতে সবাই সমান। হ্যাঁ, মানে স্পেশাল গ্রুপ, কোনো প্রিভিলেজ গ্রুপ কোনো বিশেষ কোনো সুবিধা ভোগ করতে পারবে না, সবাই সমানভাবে অধিকার ভোগ করতে পারবে। এছাড়া সম্পত্তির অধিকার, সম্পত্তির যে অধিকার, এটাকে সুরক্ষিত করা হয়েছিল। মানে বর্তমানে কি দেখা যায়, যারা একটু দুর্বল, দুর্বল শ্রেণীর লোক যারা, তারা কিন্তু যে পরিবেশে বা আমাদের সমাজে যে সবল তথাকথিত যারা সবল আছে, বিশেষ প্রভাবশালী, তাদের কাছে কিন্তু তাদের ভয় অনেক সময় থাকে, কারণ তারা একটা ভয় থাকে, তারা আমার সম্পত্তি না তারা হরণ করে নিয়ে যায়, এরকম একটা গ্রুপ থাকে সবসময়। তার মানে তোমার সম্পত্তি নিয়ে যাওয়ার একটা মানে হারিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এটা যাতে না হয়, এটা মানে নেপোলিয়ন বোনাপার্ট এনশিওর করে দিয়েছিল যে সম্পত্তির অধিকার সুরক্ষিত করে দিয়েছি। তো যাই হোক, এখানে বলা হয়েছিল যে শুধুমাত্র সরকারই বা রাজাই তার তার যে সম্পত্তি আছে এটার উপর হস্তক্ষেপ করতে পারবে বা এটা বাজেয়াপ্ত করতে পারবে, এটা বিশেষ প্রয়োজনীয়। যেমন দেখো, বর্তমানে এই বিশেষ যে আইনটা লাগু আছে, যেমন কোনো একটা উন্নয়নমূলক কাজ হচ্ছে, যেমন একটা এখানে একটা স্পেশাল একটা মার্কেট হবে, বিশেষ একটা মার্কেট হবে, এটা জনসাধারণের সবার জন্য লাগবে, একটা রেলপথ হবে, একটা বিমান পথ হবে বা বিমান একটা স্টেশন হবে, মানে এয়ারপোর্ট হবে একটা, বা জাহাজ বন্দর হবে। তো এই ক্ষেত্রে কি হয়, উন্নয়নমূলক কাজে জনগণের সঙ্গে কথা বলে এই তাদের মানে জনসাধারণকে বলা হয়, সাধারণ জনসাধারণকে এখানে কিছু অর্থকরী
দেওয়া হয়, বলা হয় তোমরা অন্যত্র গিয়ে বসবাস করো, মানে জায়গা দেখিয়ে দেওয়া হয় গভর্নমেন্টের উদ্যোগে। তো আমরা বর্তমানে যদি বলি, আমরা আমাদের যেমন রেলপথ, আগরতলা যেমন রেলপথ হয়েছে, এরকম রেলপথ অনেকের কৃষি ক্ষেত্রের উপর দিয়ে, অনেকের বসত বাড়ির উপর দিয়ে গিয়েছে। তো এই জায়গায় তাদের জায়গা ছাড়তে হয়েছে গভর্নমেন্টের সঙ্গে বিশেষ চুক্তির মাধ্যমে। তো এখানে তাদের অনেক টাকা দিয়ে দেওয়া হয়। তাছাড়া নেপোলিয়ন বোনাপার্ট তার সিভিল কোডে আর কি কি চেঞ্জ নিয়ে এসেছিল, মানে ফিউডাল সিস্টেম বা সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে বিলুপ্ত করা হয়েছিল। এই সামন্ততান্ত্রিক ব্যবস্থার মধ্যে কি হয়েছিল, কৃষকদের ভূমিদাস প্রথা বা যে তাদের যে ঋণ মানে ঋণ থেকে মুকুব করা হয়েছিল, ঋণ থেকে মুক্ত করা হয়েছিল। একটা সময় দেখা গিয়েছিল যে তাদের ঋণে তারা জর্জরিত থাকতো, এই ঋণের থেকে তাদের মুক্ত করা হয়। এছাড়া ভূমিদাস প্রথাকে বিলুপ্ত করা হয়। এরকম ছিল, মানে নেপোলিয়ন কোড হওয়ার আগ পর্যন্ত জিনিসটা এরকম ছিল, ফিউডাল সিস্টেমটা এরকম ছিল। নোবেল মানে উপরে ছিল কিং নোবেলস, কিং নোবেল নাইটস আর পিজেন্ট, কিং নোবেল নাইট আর পিজেন্ট। তো রাজা, অভিজাত শ্রেণীর লোকেরা, উচ্চ শ্রেণীর যোদ্ধা আর কৃষক, এইভাবে ছিল এই তাদের সমাজ ব্যবস্থা। তো নেপোলিয়ন বোনাপার্ট কি করেছিল, এটাকে অ্যাবলিশ করে দিয়েছিল। এছাড়াও উনি ব্যবসায় মানে সুঠামভাবে ব্যবসা করার জন্য বা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করার জন্য উনি কি করেছিল, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করে দিয়েছিল, মানে ট্রান্সপোর্টেশন এন্ড কমিউনিকেশন সিস্টেমকে আরো ডেভেলপ করে দিয়েছিল। শহরে ও সমবায় সঙ্গীর নিয়ন্ত্রণ, মানে সমবায় যে সংঘ ছিল, বিভিন্ন যে গিল্ড ছিল, যে তাদের যে মানে অধিকার বা তাদের যে মানে নিয়ন্ত্রণ করতে অন্যান্য ছোট ছোট ব্যবসায়ীদের, এই শহরের সমবায় সঙ্গীর নিয়ন্ত্রণকে লোপ করা হয়েছিল, তাদের নিয়ন্ত্রণটাকে হরণ করা হয়েছিল। এর ফলে কি হয়েছিল, সাধারণ যে বণিক বা বিভিন্ন দক্ষ শিল্পীরা শহরে মনের সুখে ব্যবসা করতে লাগলো, আর তারা ব্যবসাতে কোনো তাদের সমস্যার সৃষ্টি হয়নি। তো এইগুলা ছিল নেপোলিয়ন কোডের মেরিট বা ভালো দিকগুলা, মেরিটস মেরিটস বা ভালো দিকগুলা, ঠিক আছে। এরপর আসছি তার যে ড্রব্যাকস, ড্রব্যাক নিয়ে আলোচনা করছি। ড্রব্যাকস বা ডিমেরিটস, ড্রব্যাকস বা ডিমেরিটস বা মন্দ দিকগুলা, যে কোনো মানে কোড বা সংহিতা বা যে কোনো শাসন যখন আরোপ করা হয়, তখন তার একটা বিশেষ একটা ভালো দিক থাকে, একটা মন্দ দিক থাকে। ভালো দিক ছিল, আমি বলেছি যে তার নাগরিকদের সমান মানে অধিকার সমান করা হয়েছিল, আইনের দ্বারা মানে সম্পত্তির অধিকার সুরক্ষিত করা হয়েছিল, এগুলো ছিল তার ভালো দিক। এছাড়া তার যে খারাপ যে দিকগুলো ছিল, ইনি সেন্সরশিপ নিয়ে এসেছিল, অর্থাৎ নাগরিকদের উপর, জীবনের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। মানে যা কিছু তার যে খারাপ কাজগুলা কেউ যাতে না, তার সম্পর্কে যাতে কেউ যাতে খারাপ কিছু না বলতে পারে, শুনতে পারবে, দেখতে পারবে, কিন্তু যাতে না বলতে পারে, এই জন্য সেন্সরশিপ নিয়েছিল। মানে কোন কবিতা, নাটক তাকে নিয়ে কিছু যাতে না লেখা হয়, এটা মানে তার নাগরিকদের জীবনের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। আর এছাড়া তিনি বলেছিল যে তার ভালো দিকে দেখেছি যে আইনের চোখে সবাই সমান, কিন্তু তিনি আবার কি করেছিল, মহিলাদের অধিকারে হ্রাস করা হয়েছিল, অর্থাৎ মহিলাদের পিতা এবং স্বামীর অধীনে নিয়ে এসেছিল। মানে মহিলাদের পরিচয় ছিল এতটুকুই, তুমি স্বামীর অধীনে থাকতে পারবে আর তুমি তোমার পিতার অধীনে থাকতে পারবে, এতটুকু তার ক্ষমতা ছিল, তার অধিকারকে হরণ করা হয়েছিল। এছাড়া সবচেয়ে বাজে দিক যেটা ছিল, নেপোলিয়ন বোনাপার্ট মানে সমাজের মধ্যে যারা যে পরিবার ছিল, এই পরিবার থেকে অ্যাটলিস্ট একজনকে বলা হয়েছিল যে তোমরা সেনাবাহিনীতে তোমাদের যোগদান দিতেই হবে, যাতে করে উনি তার যে সামরিক বাহিনীটাকে সুপ্রশস্ত করতে পারে, আর ইউরোপের অন্যান্য অংশ যাতে তিনি তার রাজ্য সীমানাটাকে যাতে বাড়াতে পারে। কারণ আমরা
1812 পর্যন্ত দেখেছি তার যে রাজ্য সীমানাটা অনেক বিস্তৃত পেয়েছিল। আমরা দেখি এখানে দেখা যাচ্ছে যে ইউরোপের যে মানচিত্রটা এর মধ্যে 1812 এ ফ্রান্স নেপোলিয়ন এম্পায়ারটা দেখো ডিপ যে ব্লু দেওয়া আছে, এটা নেপোলিয়নের এম্পায়ারটা। এখানে কি হয়েছে তার এই যে ডিপ ব্লু, তারপর স্কাই ব্লু, এছাড়া পার্পল কালার, এই সমস্তটাই ছিল নেপোলিয়ন বোনাপার্টের আন্ডারে। কিভাবে ছিল? কিছু ছিল ডিপেন্ডেন্ট স্টেট, কিছু ছিল অ্যালাইড স্টেট। মানে কিছু ছিল তার নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে মিত্রতা করে, যেমন এখানে দেওয়া আছে পার্পল কালার যে কালার দেওয়া আছে, এই স্টেট গুলা নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে মিত্রতা করে তাকে অর্থ প্রদান করে, অর্থ প্রদান করত, বিনিময়ে নেপোলিয়ন বোনাপার্টের অধীনে ছিল এই স্টেট গুলা। এছাড়া ডিপেন্ডেন্ট স্টেট মানে নেপোলিয়ন বোনাপার্টের সরাসরি নিয়ন্ত্রণে ছিল এই স্টেট গুলা, মানে স্কাই ব্লু গুলা। আর একদম রাজত্ব চালিয়েছিল এই যে ডিপ ব্লুতে, আর ব্রিটিশ কন্ট্রোল ছিল রেড কালারটা। ঠিক আছে, এতটুকু ছিল নেপোলিয়ন বোনাপার্টের শাসন ব্যবস্থা বা নেপোলিয়ন বোনাপার্টের সময় কার মানে মানচিত্রটা। তো এখানে দেখা গেছে যে নেপোলিয়ন বোনাপার্টের সময় রাজ্যের যে সীমানাটা অনেক বিস্তৃত হয়েছিল, বিস্তৃত লাভ করতে পেরেছিল। তিনি তার যে সীমানাটাকে আরো বাড়ানোর জন্য চেয়েছিল যে যেমন যে যে স্টেট গুলা তার অধীনে চলে আসতে চায় তাকে সে নিয়ে আসতো, ওয়েলকাম জানাতো। আর যারা যুদ্ধ করতে চায়, যুদ্ধ বিগ্রহের জন্য তার শক্তিশালী সামরিক বাহিনীর প্রয়োজন ছিল। এই জন্য সে শক্তিশালী সামরিক বাহিনী বানানোর জন্য প্রত্যেক বাড়ি থেকে কি বলেছিল, প্রত্যেক বাড়ি থেকে অ্যাটলিস্ট 1% লোক যাতে সেনাবাহিনীতে যোগদান দেয়। এতে মানুষ কিন্তু অনেকটাই অতিষ্ঠ হয়েছিল। মানুষ তার এই যে প্রচেষ্টা বা তার যে এই ডিসিশনটাকে অনেকেই বিরোধিতা করেছিল। তো এর জন্য তার বিশেষ অর্থের প্রয়োজন হয়েছিল, কারণ সামরিক বাহিনী বা সামরিক ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর জন্য অর্থের ব্যবস্থা হয়েছিল। এই জন্য তিনি কি করেছিল, প্রত্যেকের উপর বা সবকিছুর উপর একটা ট্যাক্স আরোপ করা হয়েছিল, বিভিন্ন কর বৃদ্ধি করা হয়েছিল। যাই হোক, সূর্য অস্ত মানে সূর্য যখন উদয় হয় অস্তও যায়, সৃষ্টি যেমন হয় বিনাশও হয়, এরকম জন্ম যেমন হয় মৃত্যুও হয়, এরকম যেমন উত্থান যেমন হয় পতনও হয়। নেপোলিয়ন বোনাপার্ট একটা সময় তার উত্থান হয়েছিল, অনেক সুপ্রতিষ্ঠিত হয়েছিল, একটা সুদক্ষ সম্রাট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল। পুরোপুরি ফ্রান্সে, ইউরোপের অন্যান্য জায়গায় তার সামরিক বাহিনীর দৌলতে অনেকটা জায়গায় কবজা করতে পেরেছিল। কিন্তু কি দেখা গিয়েছিল যে পার্শ্ববর্তী, আমি দেখাই ম্যাপটার মধ্যে আবার, পার্শ্ববর্তী যে রাজ্যগুলা, যেমন এখানে অরেঞ্জ কালার দেখা যাচ্ছে যে রাশিয়া, এছাড়া এখানে দেখা যাচ্ছে ইয়েলো কালার অস্ট্রেলিয়া, ঠিক আছে, তারপর রাশিয়া আর যে ব্রিটেন, তারা কিন্তু চুপচাপ বসে থাকেনি। তাদের সম্মিলিত প্রচেষ্টায় তারা তাদের সামরিক বাহিনীর মানে সম্মিলিত প্রচেষ্টায় 1815 এর 18 জুন কি করলো, বেলজিয়ামের অন্তর্গত ওয়াটারলু অঞ্চলে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটার নাম ছিল ওয়াটারলু। ওয়াটারলুটা খুব বিখ্যাত একটা যুদ্ধ ছিল। এই যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হয়েছিল, আর সে ফ্রান্স ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। আর পরবর্তী সময় আমি বলেছিলাম যে সে সেন্ট হেলেনা আটলান্টিক মহাসাগরের বুকে সেন্ট হেলেনা দ্বীপে তার যে শেষ সময় সে নির্বাচিত করেছিল। আর 1821 সালে তার মৃত্যু হয় দুরারোগ্য ক্যান্সারে, সে মারা যায়। এতটুকু পর্যন্ত নেপোলিয়ন বোনাপার্ট তার অধ্যায় শেষ হয়ে গিয়েছিল। এরপর একটা ট্রিটি হয়েছিল, ট্রিটি অফ ভিয়েনা, মানে ভিয়েনা চুক্তি। এই চুক্তিটা কাদের মধ্যে হয়েছিল? এই যারা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, মানে নেপোলিয়ন বোনাপার্ট বাদে, মানে যেহেতু উনি পরাজিত হয়েছিল, এখানে ব্রিটেন, রাশিয়া ও অস্ট্রেলিয়া এই ট্রিটি অফ ভিয়েনার মধ্যে যুক্ত হয়েছিল বা তারা এই চুক্তিটা সম্পাদন করেছিল। তো দেখো, তোমাদের এত পর্যন্ত মানে মেরিটস, নেপোলিয়ন বোনাপার্টের নেপোলিয়ন কোডের মেরিটস ডিমেরিটস কি কি ছিল, এটা প্রশ্ন থাকতে পারে, তোমরা এটা একটা পড়বে, ঠিক আছে। এছাড়া ট্রিটি অফ ভিয়েনা কাদের মধ্যে হয়েছিল, কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, তারপর নেপোলিয়ন বোনাপার্টের রাজত্বকাল কখন কতটুকু পর্যন্ত ছিল,
কোন কোন জায়গা নিয়ে নেপোলিয়ন বোনাপার্ট তার রাজ্য বিস্তার করেছিল। এছাড়া নেপোলিয়ন বোনাপার্ট যে সম্পত্তির অধিকার যে করেছিল, তার এই নেপোলিয়ন বোনাপার্টে বলেছিল যে তার ফরাসি নিয়ন্ত্রণাধীন অঞ্চলেও সংবিধান চালু রয়েছিল। এই নেপোলিয়ন কোড যেটা মানে আমি দেখিয়েছি তোমাদের ম্যাপের মানচিত্রের মাধ্যমে, এই যে নেপোলিয়ন কোডটা, এটা অ্যালাইড অঞ্চল মানে সে অনেক রাজ্যের সঙ্গে মিত্রতা করেছিল, আবার অনেক রাজ্য তার নিয়ন্ত্রণাধীন ছিল, মানে ডিপেন্ডেন্ট স্টেট ছিল অনেকগুলা। এইগুলোর মধ্যে নেপোলিয়ন কোড কিন্তু চালু ছিল বরাবর। তো এটা হয়ে গেল নেপোলিয়নের বোনাপার্টের অধ্যায়, শেষ করলাম। এছাড়া মেকিং অফ ন্যাশনালিজম বা ইউরোপের জাতীয়তাবাদের উদ্ভব, আরেকটা টপিক নিয়ে এখন আলোচনা করছি। দেখি ইউরোপের জাতীয়তাবাদের উদ্ভব কিভাবে হয়েছিল। জাতীয়তাবাদের উদ্ভব, দ্য মেকিং অফ ন্যাশনালিজম। যাই হোক, আমি বলছি যে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ বা অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগের আগ পর্যন্ত বা এই সময়কালে ইউরোপে কোনো জাতিরাষ্ট্র ছিল না। কেন ছিল না? জাতিরাষ্ট্র হতে গেলে যা যা লাগে, যেমন আমি যদি ভারতবর্ষের দিকে যদি বিচার করি, আমাদের কি কি আছে বা জাতিরাষ্ট্র হতে গেলে কি কি লাগে, যেখানে মানুষ নিজের সংস্কৃতি, ভাষা, ইতিহাস, ঐতিহ্য, পরম্পরা আদান প্রদান করতে পারবে। এছাড়া সম্পদ সম্পত্তি ক্রমে একটা সরকার থাকবে, সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা ভারতবর্ষের দিকে তাকাই না, জাতিরাষ্ট্র মানে আমাদের যেহেতু ডেমোক্রেসি, তারাও চাইছে ডেমোক্রেসি। তো আমাদের কি কি আছে এখানে, যা যা আছে আমাদের ভারতবর্ষের সঙ্গে তা কিন্তু মিলে। আমরা যেহেতু ভারতবর্ষ বা ভারতীয় হিসেবে নিজেকে পরিচয় দান করি, আমাদের কি আছে, আমাদের ভাষা আছে, একটা সংস্কৃতি আছে, একটা ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে, একটা কৃষ্টি আছে। এছাড়া আমরাই নির্বাচিত করি একটা সরকারকে। হ্যাঁ, আমাদের সর্বসম্মতিক্রমে একটা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট আছে, যেটা আমরা এখান থেকে নির্বাচিত করি। একজন এমএলএ কে বা একজন এমপি কে আমরা নির্বাচিত করি, উনি পার্লামেন্টে গিয়ে উনি আমাদের জন্য কথা বলে। এইরকম থাকে একটা মানে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের সিস্টেম। ঠিক আছে? তো প্রশ্ন জানতে পারে যে অষ্টদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত মানে 1750 পর্যন্ত ইউরোপের কোনো জাতীয় রাষ্ট্র ছিল না কেন, প্রশ্ন মনে জাগতে পারে। তো আমি যদি উদাহরণস্বরূপ যদি বলি, হ্যাবসবার্গ একটা সাম্রাজ্য ছিল, যেটা অস্ট্রিয়া ও হাঙ্গেরি নিয়েছিল। হ্যাবসবার্গ যে প্রদেশটা, এটা অস্ট্রিয়া ও হাঙ্গেরি নিয়েছিল। অস্ট্রিয়া ও হাঙ্গেরি নিয়েছিল এই হ্যাবসবার্গ প্রদেশটা। ঠিক আছে? তো এখানে দেখা গিয়েছিল যে বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষা চলছিল, যেমন তিনটা ভাষা প্রধান হবে, তিনটা ভাষা একসঙ্গে চলছিল। কি কি ছিল? ফরাসিও ছিল, ইতালি ভাষাভাষী ছিল, জার্মানি ছিল। জার্মানি ভাষাটা যারা অভিজাত শ্রেণীর লোকেরা, তারা জার্মানি ভাষায় কথা বলতো। এছাড়া গেলিসিয়ার অভিজাতরা পোলিশ ভাষায় কথা বলতো। এছাড়া যে হাঙ্গেরির অর্ধেক মানুষ বেগার ভাষায় কথা বলতো, আর অর্ধেক মানুষ কথা বলতো জার্মানির যে উপভাষা, এই ভাষায় কথা বলতো। তো যাই হোক, এই বিভিন্নতা রাজনৈতিক ঐক্যের ধারণাকে খুব সহজে এগিয়ে নিয়ে যেতে পারেনি। এই বিভিন্নতা ছিল, এই বৈচিত্রতা ছিল, এই রাজনৈতিক যে বৈচিত্রতা ছিল, তার জন্য তাদের যে রাষ্ট্রীয় ধারণা, এটাকে খুব সহজে বিভিন্ন ভাবে এগিয়ে নিয়ে যেতে পারেনি। তো এই ভিন্ন ভিন্ন সম্প্রদায়কে একসূত্রে গাঁথার একমাত্র উপায় ছিল সম্রাটের প্রতি সবার আনুগত্য প্রদর্শন। এখন প্রশ্ন থাকতে পারে আমাদের সবার মনে, যে ইউরোপে বা তাদের জাতি রাষ্ট্রের ধারণা কিভাবে জন্ম আসলো বা কিভাবে হলো। তো আমরা যদি দেখি একটু ইউরোপে কিভাবে জাতি রাষ্ট্রের ধারণা আসলো, তো আমরা দেখব ইউরোপে কিন্তু একটা সময় দুইটা শ্রেণী গোষ্ঠী ছিল। দুইটা শ্রেণী গোষ্ঠী কে কে ছিল? অভিজাত শ্রেণী
আর একটা ছিল কৃষক শ্রেণী। ইউরোপে এই দুইটা শ্রেণী প্রথম দিক দিয়ে ছিল, এরপর আরেকটা শ্রেণীর উদ্ভব হয়, তিনটা শ্রেণীতে পরিণত হয়। তো যাই হোক, অ্যারিস্টোক্রেসি আর ছিল পিজেন্ট্রি গ্রুপ। অ্যারিস্টোক্রেসি আর ছিল পিজেন্ট্রি গ্রুপ, ঠিক আছে। তো এই দুইটা গ্রুপ ছিল। এর পরবর্তী সময় আরেকটা গ্রুপের আবির্ভাব হয়, এটা আমি আসছি কিছুক্ষণ পরেই বলবো যে আরেকটা কোন গ্রুপের জন্ম হয়েছিল। তো এই যে অভিজাত শ্রেণী, তারা সংখ্যার দিক দিয়ে ছিল নগণ্য। আমরা বিভিন্ন দেশে, আমাদের ভারতবর্ষে যদি দেখি, বিশ্বের বিভিন্ন যে ধনীগুলো আছে, যেমন বিল গেটস, এরপর টাটা, আম্বানি, বা আরো এরকম যে গ্রুপগুলো আছে, বা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের কিন্তু এইরকম অভিজাত শ্রেণীর সংখ্যা কিন্তু নগণ্য। পুরো বিশ্বে এরকম সংখ্যা নগণ্য, তাদের সংখ্যা ছিল নগণ্য। তো সামাজিক রাজনৈতিক ভাবে জমির মালিক ছিল এই অভিজাত শ্রেণীরাই। তারা কি ভাষায় কথা বলতো? তারা ফরাসি ভাষায় কথা বলতো। সংখ্যার দিক থেকে ছিল তারা খুবই নগণ্য, কারণ তারা রিচ ক্লাস বা এলিট ক্লাস সোসাইটি, আলট্রা এলিট গ্রুপ, তো তাদের তো সংখ্যা নগণ্য থাকবেই। এছাড়া তাদের পরিবার প্রায়শই নিজেদের মধ্যে সামাজিক বন্ধনে আবদ্ধ থাকতো, মানে তারা তাদের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ থাকতো, মানে এলিট গ্রুপের সঙ্গেই বিবাহ বন্ধন হতো। এছাড়া এইরকম এলিট গ্রুপরা তাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতো। অবভিয়াসলি যারা এলিট গ্রুপ, তারা তো তাদের মধ্যেই সবসময় সীমাবদ্ধ থাকে। যাই হোক, দ্বিতীয় যে বিভাজন, সমাজের যে দ্বিতীয় বিভাজন ছিল, এটা ছিল কৃষক শ্রেণী বা পেজেন্ট্রি গ্রুপ। তো সংখ্যার দিক থেকে তারা, জনসংখ্যার দিকে তারা ছিল বিপুল। এই শ্রেণীর লোকরা ছিল কৃষক শ্রেণী। আর তাদের মানে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এই পেজেন্ট্রি গ্রুপের সংখ্যা ছিল সবচেয়ে বেশি ইউরোপে। তারা অভিজাত সম্পদের জমি জমা দেখাশোনা করত, এখানে তারা চাষ করত, ফসল ফলাতো, প্রয়োজনে তারা এখানে তাদের কাছে তারা এই অ্যারিস্টোক্রেসি গ্রুপটা তাদের দেখাশোনা করত। যাই হোক, তাদের মধ্যে অনেক ছিল ভূমিদাস। এই পেজেন্ট্রি গ্রুপের মধ্যে অনেক ছিল ভূমিদাস। তো ভূমিদাস একটা আমরা ইতিহাসে করেছি একটা দাস প্রথার মধ্যে দেখেছি যে দাসদের কঠোরভাবে তাদের পরিশ্রম করানো হয়। এরপর মানে এছাড়াও চুক্তিবদ্ধ বা বন্ডেড লেবারের কথা পরবর্তী সময় তোমরা পাবে। তাদের কিভাবে মানে অধিক কাজের বিনিময়ে অল্প পারিশ্রমিক দেওয়া হয়, এটা তোমরা পরবর্তী সময় পেয়ে যাবে, আমি আলোচনা করবো। তো তাদের যে এই যে ভূমিদাস প্রথা, এটাকে বলা হতো সার্ফডম। এটা ইংরেজি একটা টার্ম আছে, ভূমিদাসকে সার্ফডম বলা হয়। তো আমি বলেছি যে ইউরোপে একটা সময় দুইটা শ্রেণীতেই তারা আবদ্ধ ছিল, কিন্তু মাঝখানে আরেকটা শ্রেণী এসেছিল। তো এটা 3 নম্বরটা ছিল নতুন মধ্যবিত্ত শ্রেণী। নতুন মধ্যবিত্ত শ্রেণী, এই নতুন মধ্যবিত্ত শ্রেণীরা বা নিউ মিডল ক্লাস, এই নতুন মধ্যবিত্ত শ্রেণীরা কখন তাদের আবির্ভাব হলো? যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো। ইংল্যান্ডে প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, এটা ছিল অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ 1750 পরে একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল। যেহেতু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, এখানে এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে কে কে এসেছিল? এখানে ছিল, আমি গতদিনে বলেছিলাম যে এখানে ছিল ডক্টর, তারপর বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অর্থাৎ শিল্পপতি, তারপর শিক্ষক, করণিক মানে ক্লার্ক, টিচার, প্রফেসর, অধ্যাপক, তারা ছিল এই নতুন মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে। তাদের থেকেই এই ন্যাশনালিজম বা জাতি রাষ্ট্রের ধারণা উৎপত্তি হয়েছিল। আর এছাড়া আমি যে শিল্প বিপ্লব বলেছিলাম, এই শিল্প বিপ্লবটা
অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে হয়েছিল ইংল্যান্ডে, আর এই বিপ্লবটা ফ্রান্স ও জার্মানিতে হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে, অর্থাৎ মানে 1750-এর পর হয়েছিল ইংল্যান্ডে। আর আমি যদি বলি 1800 সালে হয়েছিল ফ্রান্স ও জার্মানিতে। তো শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী জাতীয় ঐক্যের ধারণাকে জনপ্রিয়তা লাভ করে। যাই হোক, আমরা নতুন মধ্যবিত্ত শ্রেণীটা নিয়ে দ্য নিউ মিডল ক্লাস নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আশা করি তোমরা বাড়িতে এতদিন বাড়িতে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবাইকে নমস্কার। আমি আবার সোমবারে তোমাদের সামনে আবার হাজির হব। নমস্কার।